এই সেই ব্যক্তি, রাষ্ট্র যাকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফাঁসির নির্দেশ আদালতের মুখ থেকে বের করার জন্য নিয়োগ দিয়েছিল। ইউনূসের অবৈধ সরকার এই কাজটি করেছিল কারণ শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য জামায়াতের কোনো নেতা ছাড়া আর কাউকে দিয়ে হয়তো কাজটি করানো সম্ভব ছিল না। আর জামায়াতের সর্বস্তরে সেই পুরনো প্রতিহিংসা, শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করেছেন আর শেখ হাসিনার বাবা জামায়াতকে পরাজিত করে পাকিস্তানিদের তাড়িয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন। কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে কত কামিয়ে নিয়েছেন এই তথাকথিত আইনজীবী তাজুল ইসলাম? উত্তরটি শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। একাধিক সূত্র এবং খোদ প্রসিকিউশন টিমের ভেতরে অসন্তোষ থেকে যে তথ্য বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে কথিত ফাঁসির রায় নিশ্চিত করার পাশাপাশি তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকার উপরে অবৈধ বাণিজ্য করেছেন। তথাকথিত বিপ্লব এবং সংস্কারের নামে গঠিত বিচারিক মঞ্চটি মূলত পরিণত হয়েছিল একটি পুরোদস্তুর ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে বিচার বিক্রি হয়েছে চড়া দামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অপসারণ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির ভয়াবহ অভিযোগগুলো বাংলাদেশের বিচারিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। মাত্র কয়েক মাস আগে যে ব্যক্তিকে ন্যায় বিচারের প্রতীক হিসাবে উপস্থাপন করে শেখ হাসিনা সহ সাবেক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, আজ তার বিরুদ্ধেই সেটেলিং বাণিজ্য, রাজসাক্ষী নাটকের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। খোদ প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ যে বোমা ফাটিয়েছেন তা প্রমাণ করছে যে এই ট্রাইব্যুনালটি মূলত একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পাশাপাশি ব্যক্তিগত আখের গোছানোর হাতিয়ারে পরিণত হয়েছিল। সুলতান মাহমুদের অভিযোগ অনুযায়ী তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের মেশিনে রূপান্তরিত করেছিল। বিশেষ করে আশুলিয়ায় লাশ পোড়ানোর মতো লোমহর্ষক ঘটনার আসামিদের বাঁচাতে টাকার বিনিময়ে যে জঘন্য খেলার আশ্রয় নেওয়া হয়েছে তা গা শিউরে ওঠার মতো। অভিযোগের তীর সরাসরি বিদ্ধ করানো হয়েছে তাজুল ইসলাম এবং তার সহযোগী আইনজীবী শিশির মনিরের দিকে। বলা হচ্ছে ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে তারা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বানানোর নাটক সাজিয়েছিলেন। এর নেপথ্যে ছিল বিশাল অঙ্কের অর্থের লেনদেন। একজন সাবেক পুলিশ প্রধান যার বিরুদ্ধে হত্যা এবং গণহত্যার গুরুতর অভিযোগ রয়েছে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে রাজসাক্ষী বানিয়ে লঘুদণ্ড বা দায় মুক্তি দেওয়ার এই প্রক্রিয়া কি শুধু আইনি কৌশল, নাকি এর পেছনে ছিল শত শত কোটি টাকার গোপন সমঝোতা? বলা হচ্ছে 1000 কোটি টাকার লেনদেন হয়েছে। প্রসিকিউটর সুলতান মাহমুদ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার আসামি SI আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার সময় ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MH তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। সেই ব্যাগে কি ছিল তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে দেখা গেল সেই SI আফজালুলকে রাজসাক্ষী করা হলো এবং চূড়ান্ত রায়ে তিনি খালাস পেয়ে গেলেন। অর্থাৎ টাকার বিনিময়ে অপরাধীকে নির্দোষ সাজিয়ে ছেড়ে দেওয়া হলো। আর এই পুরো প্রক্রিয়ায় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে তাজুল সিন্ডিকেট। তার মানে তাজুল সিন্ডিকেট যদি IGP মামুনকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ান, রাজসাক্ষী করান এবং সেজন্য টাকাও নিয়ে থাকেন, তাহলে এই পুরো মামলাটা তো আসলে সাজানো এবং ভয়ঙ্করভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্যই করা হয়েছিল। তাহলে এই মামলা যদি কখনো চ্যালেঞ্জ হয়, এই মামলাকে চ্যালেঞ্জ করা হবেই। এই মামলা চ্যালেঞ্জ হলে টিকবে না। তার মানে এই পুরো প্রসিকিউশন, পুরো ICT ট্রাইব্যুনাল একটা ভয়াবহ ফার্স নয়? আসলে বিষয়টি আপনি যত ভাববেন ততই আপনাকে আশ্চর্য করবে। বিষয়টি কেবল একজন পুলিশ কর্মকর্তার খালাস পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রশ্নবিদ্ধ করছে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়কে। যে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টাকার বিনিময়ে সাক্ষ্য প্রমাণ পাল্টে ফেলতে পারেন, আসামিকে সাক্ষী বানাতে পারেন এবং ভিডিও ফুটেজ গুলি করার নির্দেশদাতা পুলিশ কর্মকর্তাকে আসামি না করে উল্টো সাক্ষী হিসাবে আদালতে হাজির করতে পারেন, সেই ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা বলে আর তো কিছু থাকার কথা নয়, তাই না?
চানখারপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশ দিচ্ছেন এমন ভিডিও প্রকাশ পাওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। এর মানে পরিষ্কার, তাজুল ইসলাম এবং তার সিন্ডিকেট বেছে বেছে তাদেরই টার্গেট করেছে যারা টাকা দিতে অস্বীকার করেছে, অথবা যাদের বলির পাঠা বানালে রাজনৈতিক ফায়দা লুটতে সুবিধা হবে তাদেরকে করা হয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রেও একই ফর্মুলা প্রয়োগ করা হয়েছে। তাকে সর্বোচ্চ দণ্ড দেওয়াটা ছিল তাদের প্রজেক্ট, আর বিনিময়ে তারা হয়তো বিশাল অঙ্কের কন্ট্রাক্ট বাস্তবায়ন করেছে, আর সাইড বিজনেস হিসাবে অন্যান্য আসামিদের পরিবারের কাছ থেকে ভয় দেখিয়ে আদায় করেছে হাজার কোটি টাকা। আমি একটি ছোট্ট তথ্য দিয়ে শেষ করব। আমি জানতে পেরেছি যে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের যে বিচার হচ্ছে তাদের পরিবারের কাছে অ্যাভারেজে 400 কোটি টাকা করে দাবি করেছেন তাজুল ইসলাম। 400 কোটি টাকা দেওয়া হলে তাদেরকে মুক্তি দেওয়া হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমি বলবো না, নাম প্রকাশ করব না, নাম প্রকাশ করার কোনো কারণ নেই, কিন্তু তিনি সেটা করেছেন। প্রশ্ন হলো, তাজুল ইসলামকে সরানোর আসল কারণ কি এটা? আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে দুর্নীতির অভিযোগে তাকে সরানো হয়েছে, কিন্তু এর গভীরে রয়েছে ক্ষমতার পালা বদলেরও সমীকরণ। ডক্টর ইউনূসের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা তারেক রহমানের সরকার এখন নিজের মতো করে গুটি সাজাচ্ছে। সুতরাং সব জায়গায় তাজুলের মতো লোকজনকে বাদ দেবে, এটাও স্বাভাবিক। তাজুল ইসলাম ছিলেন জামাত ঘরানার লোক, তাকে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে রায় বের করা আনার জন্য। সেই মিশন সফল হওয়ার পর এখন তাকে সরিয়ে বসানো হয়েছে বিএনপি ঘরানার আইনজীবী আমিনুল ইসলামকে, অর্থাৎ ট্রাইব্যুনালের দখল এখন জামায়াতের হাত থেকে বিএনপির হাতে গেল। কিন্তু এতে বিচার ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। মানে সিন্ডিকেট বাণিজ্য আমিনুল ইসলাম করবেন কিনা তা আমি বলছি না, কিন্তু এই ঘটনা ঘটেছে, সুতরাং এই ট্রাইব্যুনাল রাখার আর কোনো দরকার নেই। এটাই হচ্ছে আমার কথা। মানে এটা কোনো বিচারিক প্রতিষ্ঠান নয়, বরং এটি ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার এবং প্রতিপক্ষকে দমন করার একটি দলীয় সেল। তাজুল ইসলাম তো বুঝতে পেরেছেন যে হাওয়া ঘুরে গেছে। এতদিন তিনি যাকে খুশি তাকেই ফাঁসিতে ঝোলানোর ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন, এখন সেই ভয়ের সংস্কৃতি তাকেই গ্রাস করতে শুরু করেছে। শোনা যাচ্ছে তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন বা ইতিমধ্যে পালিয়েও গিয়েছেন। দুর্নীতিবাজদের শেষ পরিণতি হয়তো এমনই হয়, কিন্তু তিনি পালিয়ে গেলেও তার কৃতকর্মের দায় তো এড়াতে পারবেন না। তিনি যে অবৈধ অধ্যাদেশের বলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করেছিলেন, সেই অধ্যাদেশ এবং ট্রাইব্যুনাল নিজেই এখন অস্তিত্ব সংকটে। আইন বিশেষজ্ঞরা শুরু থেকেই বলে আসছিলেন 1971 সালের জন্য প্রণীত আইনে 2024 সালের ঘটনার বিচার সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত। একটি অবৈধ সরকারের প্রণীত অবৈধ অধ্যাদেশের মাধ্যমে গঠিত আদালতে একজন দুর্নীতিবাজ প্রসিকিউটরের পরিচালনায় যে রায় দেওয়া হয়েছে তা আইনগতভাবে ভয়েড এবং বাতিলযোগ্য। আজ তাজুল ইসলামের এই হাজার কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর সেই আইনি যুক্তি আরো শক্তিশালী হলো, কারণ জনগণের মনে এখন একটাই প্রশ্ন, যে ট্রাইব্যুনালের প্রধান নিজেই চোর এবং ঘুষখোর, তার দেওয়া রায় বা তার আমলের বিচারিক কার্যক্রমের বৈধতা কতটুকু? শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় যে সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থের বিনিময়ে সাজানো নাটক ছিল, তা এখন দিবালোকের মতো পরিষ্কার। ভালো থাকবেন সবাই।